নমস্কার নমস্কার। আজ শুক্রবার। মনের ভেতর ঘুমিয়ে থাকা শিশুটাকে এই ভর দুপুরে একটু ডেকে তুলুন তো দেখি। শীত ঘুম ভাত ঘুম সব হয়ে গেছে অনেক দিন ধরে। আজ সবাইকে নিয়ে যাব সেই খ্যাপার কাছে, যার গানে মত্তমাদল বাজিয়ে ভিড় জমাতো কাতুকুতু বুড়ো, কুমড়ো পটা, শুকোমুকো হ্যাংলা, রামগরুরের ছানা, এরকম আরো কতজন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খেয়াল রসের লেখক সুকুমার রায়। তাঁরই দুটো ছোট গল্প আজ আপনাদের জন্য। তাহলে শুরু করছি প্রথম গল্প, ত্রিঘাংচু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র, আমির ওমরা, সিপাই শাস্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাকুড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাক। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেল। সর্বনাশ! কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আজ্ঞে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ কোথাকার, কার মাথা কি রে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাসুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেললে যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালাল। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাচুমাচু করে জবাব দিল, আজ্ঞে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে মুড়ি মুড়ি কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, 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 ওকে ওকে বিদায় বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়ুষ পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনি রূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে মাইনে বন্ধ কর। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন,
এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম, সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা সুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটা, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দ্বারকাক ছিল? সকলে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর ক করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় কেউ আমায় খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারল না। লোকটা খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? লোকটা বলল, দীঘাঞ্চু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কিরকম হে? লোকটা বলল, আজ্ঞে, আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দীঘাংচু শুনে আসছি। তাই জানি দীঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দ্বারকাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাজ দিলে, তুমি থাকলে করতে কি? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয় বলে ফেলো। সভা শুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি। দীঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দীঘাংচুর সামনে ছাড়া আর কারোর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দ্বারকাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শুনে, কারণ দ্বারকাক যদি দীঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা হাঁফ ছেড়ে বাঁচল।
সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা ছিল, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর তিনি দাঁড়কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনোরকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি। এর পরের গল্প পাজি পিটার। শহরের এক কোণে মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকতো। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলতো পাজি পিটার, কারণ পিটার কোনো কাজকর্ম করে না, কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবলো, ঢের লোক ঠকিয়েছে, একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে রাজবাড়িতে গেল। রাজা বললেন, তুমি কে হে, মতলবখানা কি? পিটার বলল, আগে আমি পিটার, ঠকাবার জন্য লোক খুঁজছি। রাজা বললেন, তাই নাকি? লোক খুঁজবার দরকার কি? আমাকে একবার ঠকিয়ে দেখাও না। পিটার মাথা চুলকাতে লাগলো, বলল, তাই তো, আমার সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি। রাজা বললেন, বেশ তো, তোমার সরঞ্জাম সব নিয়ে এসো। পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল, দোহাই মহারাজ, এত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব। রাজা বললেন, তবে এই ঘোড়াটায় চড়ে যা, দেরি করিস নে। পিটার চিৎকার করতে লাগলো, ও ঘোড়া আমি চড়বো না, ঘোড়া আমায় ফেলে দেবে। কিন্তু সে কথা কেউ শুনলো না। তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেওয়া হলো। পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে, অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরে উপস্থিত। সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল। এদিকে রাজা, উজির, পাত্র, মিত্র সভায় বসে। পিটার আসে না, এলোই না। রাজামশাই বাইরে খুব হাসলেন, বললেন, ছেলে বেজায় চালাক। কিন্তু মনে মনে ভারী চটলেন। একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে। পিটার বলল, এই মাটি করেছে, রাজা আসছে। পিটার দৌড়ে তার বোনকে বলল, ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দাও, ফুটতে থাকুক। এই বলে সে একখানা ভাঙা শিলের ওপর হিজিবিজি কিসব লিখতে বসলো। তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন, অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের ওপর বসিয়ে বিড়বিড় করে কিসব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো। রাজামশাই বললেন, এ আবার কি? পিটার বলল, আগে ভাত রাখছি। রাজা বললেন, সে কি রে, তোর আগুন কই? পিটার জোর হাতে বলল, মহারাজ, আমরা গরিব মানুষ, আগুন টাগুন কোথায় পাবো? সন্ন্যাসী ঠাকুর এই পাথরখানা দিয়েছেন আর 2টো মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, তাতেই আমাদের রান্না চলে যায়। রাজা বললেন, দে, ওটা আমায় দে, তোকে আমি মাফ করে দিচ্ছি। পিটার কাঁদতে লাগলো। দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো। রাজা বললেন, অত কান্নাকাটির দরকার কি? আমি তো কেড়ে নিচ্ছি না, দাম দিয়ে নিচ্ছি, এই নে। বলে তিনি এক মুঠো মোহর ফেলে দিলেন। তখন পিটার তাকে একটা জাতা মন্ত্র শিখিয়ে দিল। রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি গেলেন। গিয়ে সকলকে বলে পাঠালেন, কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো। সকাল না হতেই মন্ত্রী, উজির, কোটাল সকলে আশ্চর্য ভোজ খাবার জন্য রাজবাড়িতে হাজির। রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড এক হাঁড়ি চাপালেন
আর পোলাওয়ের চাল, ঘি, মাংস, মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, পোলাও আর হলো না। সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন। শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন। মনে মনে বললেন, এবারে আর পাজি পিটারকে রাস্ত রাখছি না। দূর থেকে রাজাকে দেখেই পিটার এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল। তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল। সে করল কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখলো। রাজা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, পিটার কই? তাকে শিগগির রাখো। পিটারের বোন বলল, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমাচ্ছে। সে ভয়ানক রাগী লোক, এখন জাগাতে গেলে আমায় মারবে। রাজা বললেন, কিছু ভয় নেই, আমি আছি। পিটারের বোন পিটারকে ডাকতে গেল। খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল। রাজা দৌড়ে গিয়েই দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারলো, আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল। রক্তে তার কাপড় লাল হয়ে গেল। রাজা বললেন, তবে রে পাজি পিটার, তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললি। পিটার বলল, মহারাজ 1 মিনিট সবুর করুন। এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি নিয়ে তার বোনের চোখে মুখে ফুঁ দিতে লাগলো। 1 মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসল। রাজা তো অবাক। তিনি বললেন, এই শিঙেটা আমায় দিতে হবে। পিটার কাঁদতে লাগলো, বলল, দোহাই মহারাজ, ওটা না হলে আমাদের চলবে কেমন করে? দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো। এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে? দোহাই মহারাজ, পিটারের মেজাজ বড় ভয়ানক। রাজা বললেন, আমার মেজাজ তার চাইতেও ভয়ানক। তোদের যে মেরে ফেলিনি এই ঢের। এই নে। বলে এক মুঠো মোহর ফেলে দিলেন। রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন, এবার থেকে যার উপর রাগ করবো একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেবো। বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছে। মন্ত্রী বললেন, মহারাজ, আহারের অন্য বন্দোবস্ত করতে বলবো কি? রাজা বললেন, কি এত বড় কথা? আমি করছি একরকম বন্দোবস্ত, তুমি করবে অন্যরকম। বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন। উজির নাজির কোটাল সব হাহা করে উঠতেই রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদেরও মাথা কেটে দিলেন। চারদিকে হুলুস্থুলু পড়ে গেল। রাজা বললেন, ভয় নেই, তোমরা এখন মজা দেখো। বলেই তিনি সেই শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে ফুঁ দিতে লাগলেন। কিন্তু ফুঁ দিলে হবে কি, মরা মানুষ কি আর বাঁচে? তখন রাজার হুকুমে পেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনলো। একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো। রাজা বললেন, পাজি পিটার, তোমার শাস্তি শোনো। এই বাক্সে ভরে 3 দিন 3 রাত্রি তোমাকে পাহাড়ের উপর রাখা হবে। সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে। তারপর তোমাকে ওই পাহাড় থেকে একবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে। পিটার বললে, আহা, মহারাজের দয়ার শরীর। পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিটার মনে মনে ভাবছে, এখন উপায়? আর মুখে চিৎকার করে গান করছে। দিনটা দিনাতা দিদি স্বর্গে যাবার রাস্তায়। এমনি করে 2 দিন গেল। 3 দিনের দিন এক বুড়ো বিদেশি সওদাগর সেখানে এলো। সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে, পিটারের গান শুনে ব্যাপারটি কি দেখতে এলো। সওদাগর বলল, তুমি কে ভাই? স্বর্গের রাস্তার কথা বলছিলে? পিটার বলল, আরে চুপ, কাউকে বলো না,
তাহলে স্বর্গে যাওয়ার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে, মাঝে থেকে আমার স্বর্গে যাওয়া মাটি হবে। সওদাগর বলল, তাই তুমি একা যাবে কেন? আমায়ও একটু পথ বাটলে দাও না। পিটার বলল, সকলের কি তা সম্ভব হয়? এই বাক্সকে মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে, যেমন তেমন বাক্স হলে হবে না। আজ রাত্রির শেষে স্বর্গের দূত এসে আমায় নিয়ে যাবে। আবার যে সেদিন হবে না, এমনই তিথি, এমনই বার, এমনই মাস, এমনই নক্ষত্র, সব মেলা চাই। এরকম সুযোগ 1000 বছরে একদিন হয়। সওদাগর বলল, ভাই, আমি বুড়ো হয়েছি, কবে মরে যাই তার তো ঠিক নেই। আমার টাকা করি, ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি। তুমি তুমি আমায় ও বাক্সটা দাও, আমি স্বর্গে যাই। পিটার বলল, খবরদার, আমি ছেলে মানুষ বলে আমার টাকার লোভ দেখিও না। বুড়ো কাঁদতে লাগলো, অনেক মিনতি করে বলতে লাগলো, এই বুড়ো বয়সে তীর্থ করে কতটুকু আর পুণ্য হবে? এখন না হলে আর আমার স্বর্গে যাবার আশা নেই। তখন পিটার রাজি হলো। বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো। পিটার তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল। যাবার সময় বলে গেল, রাত্রির শেষে স্বর্গের দূত আসবে, তখন কিন্তু টু শব্দটি করবে না, তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না। রাত্রে রাজামশাই শান্তি নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন। রাজা ভাবলেন, আপদ গেল। 2 দিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন। এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধপধপে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল, মহারাজ, আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন। আহা, সমুদ্রের তলায় যে দেশ আছে সে বড় চমৎকার জায়গা, আর লোকেরা যে কি ভালো তার কি বলবো। আমায় কি ছাড়তে চায়? আসবার সময় থলে ভরা কেবল হিরে মণি মুক্ত সঙ্গে দিল। এই বলেই সে চম্পট দিল। রাজামশাই হাঁ করে রইলেন। রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা। পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা, তাহলে তিনি একবার দেখে আসেন। শেষ হলো আজকের নিবেদন। রত্নের খনি থেকে 2টি রত্ন বেছে নেওয়া যে কি শক্ত ব্যাপার। যাই হোক, শুনবেন, ভালো লাগলে অন্যদেরও শুনতে বলবেন, আর ভালো না লাগলে জানাবেন কেন ভালো লাগবে না। আর হ্যাঁ, পাশে থাকবেন অবশ্যই, সদা সর্বদা। নমস্কার।